আসসালামু আলাইকুম। উপন্যাস হৃদমায়ার প্রেমগাথা পর্ব ২৮। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। একটা সুন্দর সকালের সূচনা। সকাল ৬টা কি ৬:৩০টার ঘরে। ভোরের মিষ্টি রোদের সঙ্গে ফুরফুরে বাতাস এসে বয়ে যাচ্ছে দক্ষিণা জানালা দিয়ে। কে যেন দক্ষিণা জানালাটা খুলে পর্দা সরিয়ে দিয়ে গেল, নাকি গভীর রাতের ফোন আলাপের শেষে জুই জানালাটা বন্ধ করতে ভুলে গেছে। জানে না মায়া। জানালা দিয়ে ভেসে আসা সকালের মিষ্টি রোদ যেমন মায়ের আরামের ঘুমে ব্যাঘাত ঘটাচ্ছে, ঠিক তেমনই দক্ষিণা হাওয়ায় ফুরফুরে বাতাসে শরীরে আরাম তুলছে। মায়া সকালের আরামদায়ক ঘুমের রেশ কাটাতে না পেরে চিত হওয়া থেকে মুহূর্তে উপর হয়ে শুলো, বালিশে মুখ গুজে। এবার রোদের আলো মায়াকে বিরক্ত করতে পারবে না ভেবেও আরামের ঘুমটা শান্তিমতো দিতে পারছে না সে। বাড়ির ভিতর থেকে ভেসে আসা তীব্র হইচই আর কলরবের আওয়াজে বাড়ির প্রতিটা মানুষ আজ কেমন লাউডস্পিকারে কথা বলছে মায়ের মনে হলো। থেকে থেকে রান্নাঘর থেকে জুইয়ের মা সাবিনা বেগমের চেঁচামেচি ডাক শুনতে পাচ্ছে মায়া। তিনি জুই আর মায়াকে ডাকছেন চেঁচিয়ে, হয়তো কোনো কাজে। কিন্তু এত সকাল সকাল কেন? বাড়িতে এত মানুষ থাকতে হঠাৎ মায়া আর জুইকে কি কাজে পড়ল চাচির? জানে না মায়া। সাবিনা বেগমের চেঁচামেচি ডাকাডাকি শব্দ মায়ের কান অবধি পৌঁছলেও জুই বিন্দাস ঘুমাচ্ছে তখনও। ওর কোনো সারা শব্দ বা নড়াচড়া নেই। হয়তো সারা রাত ফোন আলাপ শেষে সকালে মটকা মেরে ঘুমাচ্ছে জুই। মায়া জানে না জুই কার সাথে বিগত ৩ মাস ধরে এত কথা বলে, কার সাথে প্রেম করে বেড়ায়, লোকটা কে। তবে মায়ের জানা মতে যতটুকু বুঝতে পেরেছে, জুই হয়তো খানবাড়ির কারোর সাথে প্রেম জমিয়েছে। খুব সম্ভবত রিদ খানের ছোট ভাই রাদীপের সঙ্গে জুইয়ের প্রেম। ফোন নাম্বার অন্তত রাদীপ নামে সেভ করা। মায়া সেই থেকেই একটু বুঝেছে। বাহির থেকে ভেসে আসা তীব্র ভসভস আওয়াজে মায়া নাক মুখ কুঁচকে বালিশের ভিতরে আরও মুখটা চেপে রাখল। আরামের ঘুমটা হারাম হয়ে যাওয়ায় বিরক্ত হতে গিয়েও হলো না কিছু একটা ভেবে, বরং চট করে মায়ের মাথায় আসলো আজ ওর বড় বোন মুক্তার গায়ে হলুদ। সেজন্য বাসায় মেহমান থেকে শুরু করে ডেকোরেশনের মানুষে ভরপুর। এজন্য সকাল হতেই এত হই হুল্লোড় চেঁচামেচি শব্দ ভেসে আসছে। মায়া ঘুমের রেশ কাটাতে চেয়ে বালিশ থেকে মুখ তুলে ঘুমন্ত চোখে তাকালো ঘরের দক্ষিণার জানালাটার দিকে। কি সুন্দর মিষ্টি রোদ আর হাওয়া বইছে বাহিরে। মায়া চোখ আউড়িয়ে জানালার পাশে দাঁড়িয়ে থাকা বড় আম গাছটার দিকে তাকালো। বাতাসের তোপে ফুরফুর করে নড়ছে গাছপাতা, সেই সাথে ছোট ছোট আম ফলের ঝুল। মায়া আস্তে করে মাথাটা বালিশের ওপর রেখে অলস ভঙ্গিতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে তাকিয়ে রইল আম গাছের পাতায় বইতে থাকা সেই বাতাসের দিকে। আজকের দিনটা খুব সুন্দর লাগছে মায়ের কাছে। মনের মধ্যে অজানা এক খুশির ঝলক বয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। মায়ের মনে হচ্ছে আজ মায়ের সাথে স্পেশাল কিছু ঘটবে, যা এর আগে কখনো ঘটেনি। হয়তো আজকের দিনটা মায়ের জন্য শুভ কিংবা অশুভে পরিণত হবে। হয় আজকে মায়ের জীবনে বেস্ট কিছু ঘটবে, নয়তো একেবারে অনেক খারাপ কিছু ঘটবে। যাই ঘটুক না কেন, মায়ের মনে হচ্ছে আজকে দিনটি মায়ের জীবনে বাকি দিনগুলোর মতন হবে না, একদম ভিন্ন আর স্পেশাল কিছু হবে। আল্লাহ জানে এবার কি হয়। মায়ের মনে মনে দোয়া করলো যাতে খারাপ কিছু না ঘটে মায়ের সাথে। আজকে মায়ের বোনের গায়ে হলুদের অনুষ্ঠান, আর যদি মায়ের জন্য খারাপ কিছু হয় তাহলে বোনের স্পেশাল দিনটা নষ্ট হয়ে যাবে। মায়া চায় না ওর জন্য মুক্তার স্পেশাল দিনটা নষ্ট হোক, তাই মায়ের নিজের জন্য ভালো কিছু হওয়ার দোয়া করলো মনে মনে। তারপর অলস ভঙ্গিতে ঘাড় ঘুরে তাকালো পাশের বালিশে সজ্জায়িত ঘুমন্ত জুইয়ের দিকে। সে মায়ের দিকে মুখ ফিরে ঘুমিয়ে আছে। এই মুহূর্তে রুমে বোম মারলেও মনে হয় জুইয়ের ঘুম ভাঙবে না। সারা রাতের অঘুমের ঘুম দিয়েছে জুই। আবারও সেই একই ভসভস আওয়াজটা তীব্রভাবে কানে লাগতে মায়া অলসতা ছেড়ে আড়মোড় ভেঙে উঠে বসল। হামি তুলতে তুলতে জুইয়ের পাশ থেকে ফোনটা হাতে নিল। কথা বলতে বলতে জুই ফোনের চার্জ শেষ করে ফেলেছে। আর মাত্র 2% আছে শেষে। মায়া ফোনের চার্জ নিয়ে মাথা ঘামালো না, বরং মায়ের নিখোঁজ স্বামী কল কিংবা মেসেজ করেছে কিনা তাই চেক করতে লাগলো। অপর পাশ থেকে কোনো মেসেজ বা ফোন কল না পেয়ে হতাশায় ভুগল মায়া। মন খারাপ করে ফোনটা আবারও একই জায়গায় রাখলো। লোকটা মায়াকে কখনো কল দেয় না, আবার মায়ার কল রিসিভ করে না সে। এত কিসের রাগ মায়ার ওপর লোকটার, সেটাই বোঝে না ও। এমন তো না যে লোকটা মায়াকে অপছন্দ করে, বরং মায়া 2 দিনের ফোন আলাপে খুব বুঝতে পেরেছে লোকটাও মায়াকে মনে রেখেছে এবং হয়তো মনে মনে মায়াকে সে পছন্দও করে। কথাবার্তায় তো মায়ার তাই মনে হলো। মায়া নিরাশ ভঙ্গিতে আবারও আড়মোড় ভেঙে খাট থেকে পা নামিয়ে বসলো বিছানার কিনারায়। হামি দিতে দিতে হাঁটু সমান এলোমেলো চুলগুলো 2 হাতে পেঁচাতে পেঁচাতে খোপা করলো।
বিছানার পাশ থেকে গায়ের সুতি ওড়নাটা কাঁধে দুপাশে ঝুলিয়ে ঘরের স্যান্ডেলগুলো পায়ে পড়ল। তারপর ওয়াশরুমের কাজ সেরে হাতের ব্রাশটায় টুথপেস্ট লাগিয়ে অলস ভঙ্গিতে ঘর ছেড়ে বসার ঘরে ঢুকতে চোখে পড়ল এলাহি কাণ্ড। মায়ের দুই ফুপি থেকে শুরু করে তাদের বড় বড় ছেলেমেয়েরাও মায়ের বাবা চাচার সাথে হাতে হাতে কাজ করছে। আরিফের সঙ্গে মায়ের ফুফাতো ভাই রাকিব, সাকিব, তামিম, পলাশ সবাই ডেকোরেশন মালামালের কাজ দেখাচ্ছে দাঁড়িয়ে থেকে লোকদের। শফিকুল ইসলাম বাজারের লিস্ট বানাচ্ছে ছোট ভাই জামাল সাহেবকে নিয়ে। ঘরে বাইরে সারা বাড়িতে ডেকোরেশনে কাজ করা হচ্ছে। মায়া উঁকি মেরে রান্নাঘরের দিকে তাকালো, দেখলো রান্নাঘরে মা চাচির সাথে দুই ফুপিও হাতে হাতে কাজ করছে। তখনকার ভসভস আওয়াজটার উৎস খুঁজে পেতেই মায়া দেখলো ওর বড় ফুপি সাজেদা বেগম আদা রসুন ব্লেন্ডার করছে, আর ছোট ফুপি জাহারা বেগম পেঁয়াজ কাটছে, সঙ্গে আরও 3জন কাজের মহিলা নিয়ে। মায়ের মাকে দেখা গেল নকশি পিঠা ভাজতে। ছোট চাচি সেই পিঠা শিরায় ডুবিয়ে বড় থালায় তুলছে। বাড়ির সবাইকে কাজ করতে দেখে মায়া হাতের ব্রাশটা মুখে ঢুকিয়ে ব্রাশ করতে করতে রান্নাঘরের দিকে যেতেই মায়ের ছোট চাচি সাবিনা বেগম মায়াকে দেখেই বলল, তুই উঠেছিস? সেই কখন থেকে ডাকছি তোদের, জুই কই? মায়া ব্রাশ করতে করতে মিথ্যে বলল, জুই সারা রাত পড়েছে চাচি, তাই এখন ঘুমাচ্ছে, 10টার আগে উঠবে না। সামনে আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, এজন্য পড়াশোনার চাপ বেশি, ওকে এখন ডেকো না। মায়ের কথায় সাবিনা বেগম বিশ্বাস করলো। মাছ থেকে মায়া বড় ফুপি জাহারা বেগমের ব্লেন্ডার মেশিনটা বন্ধ করে মায়ের উদ্দেশ্যে বলল, আচ্ছা জুই ঘুমাচ্ছে, ঘুমাক, ওকে ডাকার দরকার নেই। তুই বরং তাড়াতাড়ি গোসলটা সেরে একটা নতুন জামা পরে নি, অল্প সেজেও নিস, চেয়ারম্যান বাড়ির লোকজন আসবে একটু পর, ওদেরকেও বিয়েতে দাওয়াত দেওয়া হয়েছে। তুই একটু সুন্দর মতো সেজেগুজে থাকিস কেমন? ফুপির কথায় মায়ের হাত থামে দাঁত মাজা থেকে। কপাল কুঁচকে তীক্ষ্ণ গলায় জাহারা বেগমকে শুধিয়ে বলে, কেন ফুপি? চেয়ারম্যান বাড়ির মানুষ আসলে আমি সাজবো কেন? মায়ের কথায় জাহারা বেগম কিছু বলার আগেই মায়ের মা রেহানা বেগম ধমক দিল মায়াকে, বলল, বেয়াদব হয়েছিস, মুখে মুখে প্রশ্ন করিস? তোকে যা বলেছে তাই কর, এত কথা কিসের? হ্যাঁ, বিয়ে বাড়িতে যুবতী মেয়েদের এমনি সেজেগুজে থাকতে হয়, নয়তো মানুষ মন্দ বলে। যা এবার গিয়ে গোসল করে ভালো একটা জামা পরে নে। আচ্ছা। মায়া মন খারাপে গাল ফুলিয়ে যেদিক থেকে এসেছিল সেদিকে পুনরায় হাঁটে। মায়ের সুন্দর দিনটা মাটি হয়ে গেল সকাল সকাল মায়ের ঝাড়ি খেয়ে। আল্লাহ জানে সারাদিন কিভাবে যায় মায়ার। মায়ের কথা মতো মায়া গোসল সেরে গাঢ় সবুজ রঙের একটা 3 পিস পরে নিল। সাজুগুজু করতে চেয়েও করল না, কারণ মায়া এখন সাজবে, আবার সন্ধ্যায় হলুদের অনুষ্ঠানের জন্য আবারও সাজতে হবে বলে এখন আর সাজল না। মায়াকে সাজতে না দেখে রেহানা বেগম ধমক দিতে গিয়ে আবার দিল না। মায়ের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চুপ করে গেলেন তিনি। মায়া এমনিই অনেক সুন্দর, সাজুগুজু ছাড়াই মায়াকে চোখে লাগার মতন সুন্দর লাগছে বলে তিনি আর কথা বাড়ালো না, বরং চুপ থাকলো। মায়া নাস্তা খেয়ে সারা বাড়ি ঘুরঘুর করতে লাগলো আরিফের পিছন পিছন। জুই ঠিক 10টার দিকে ঘুম থেকে উঠল, খেয়ে দিয়ে মুখটাকে নিয়ে বসলো। ততক্ষণে বিয়ে বাড়িতে মেহমানদের সংখ্যা আরও বাড়ল। মায়ের নানু বাড়ি চট্টগ্রাম থেকে মানুষজন উপস্থিত হলো কিছুক্ষণ আগে। ওনারা রাতের ট্রেনে সকালে এসে পৌঁছালো আশুগঞ্জ। হইচই করে পুরো বিয়ে বাড়ি মেহমানে ভরপুর হলো। মায়ের চাচাতো, খালাতো, ফুপাতো এবং নিজের স্কুলের বান্ধবী সকল মেয়েদের জন্য আরিফ একই রঙের শাড়ি কিনে এনেছে হলুদের অনুষ্ঠানে পরার জন্য, আর ছেলেদের জন্য একই রঙা পাঞ্জাবি। মুক্তার বিয়ে স্টেজ করা হয়েছে মায়াদের বাড়ির বড় উঠানে। ভারী ফুলের ডেকোরেশনে উজ্জ্বল পরিবেশ, দেখতে চমৎকার সুন্দর দেখাচ্ছে সব কিছু। মায়া সারা বাড়িতে ঘুরঘুর করে বিয়ে বাড়ির ডেকোরেশন দেখল। চেয়ারম্যান বাড়ি থেকে মানুষজন এসেছিল প্রায় 11টার দিকে, তাও নাদিমকে নিয়ে 10-12 জনের মতো। তারা এসে মায়াদের বাড়িতে 2 ঘন্টার মতন থেকে আবারও চলে গেল। মায়াকে দেখে কিছু অর্থ আর একটা শাড়ি উপহার দিয়ে গেল বোনের গায়ে হলুদে পড়তে। উপহারগুলো নেয়ার সময় মায়া শুধু বোকার মতো তাকিয়েছিল নিজের মায়ের দিকে। রেহানা বেগম মায়াকে চোখ রাঙিয়ে উপহারগুলো নিতে ইশারা করলে মায়া হাত বাড়িয়ে শাড়ি আর অর্থগুলো হাতে তুলল। বোকার মতো শুধু চেয়ে রইল চেয়ারম্যান বাড়ির মানুষজনের কর্মকাণ্ডের দিকে। যে যা বলছিল মায়া শুধু করেই যাচ্ছিল পুতুলপনি। চেয়ারম্যান বাড়ির মানুষজনের আন্তরিকতার পঞ্চমুখ মায়ের আত্মীয় স্বজন। তার থেকে বেশি প্রশংসা করলো নাদিমের। ছেলেটি দেখতে বেশ সুন্দর, স্মার্ট আর লম্বাটে গঠনের। নাদিমকে দেখে মায়ের আত্মীয় স্বজনদের বেশ ভালো লেগেছে সবার। মায়ের সাথে নাদিমকে মানাবে ভালো এই প্রশংসাও করলো। সারাদিন ভর হইচই করে ব্যস্ততায় কাটলো সবার সময়। পার্লার থেকে মেয়েরা আসলে বিকাল থেকে সাজুগুজু ধুম পড়ল মায়ের কাজিনদের মধ্যে।
কারণ সন্ধ্যা নাগাদ কনেপক্ষ থেকে এক গাড়ি মেয়ে ছেলে মিলে যাবে ফাহাদদের বাড়ি হলুদের ডালানি। সেজন্য যারা বরের বাড়ি যাবে সেই সকল ছেলে মেয়েরা আগে আগে সেজেগুজে নিচ্ছে। কারণ মায়াদের বাড়ির মানুষজন যাওয়ার পর ওদের সাথে আবার বরের বাড়ির মানুষজন আসবে মুক্তাকে হলুদ লাগাতে। আশুগঞ্জ টু ঢাকা যাতায়াতে সময় লাগবে বলে সিদ্ধান্ত নিল বউয়ের বাড়ি থেকে মায়ারা আগে যাবে ফাহাদদের বাড়ি। তারপর মায়াদের সঙ্গে বরের বাড়ির মানুষজন আসবে গাড়ি নিয়ে। হইচই করে বাড়ির সকল মেয়েরা একরঙা শাড়ি আর অর্নামেন্ট গায়ে জড়ালেও মায়া আর জুই পড়ল একদম ভিন্ন। দুই বোন একই রকম দেখতে বাসন্তী কালার মসলিন জামদানি জড়ালো গায়ে। শাড়ি দুটো বেশ দামি। আরিফ সেদিন ঢাকা থেকে কিনে দিয়েছে বোনদের। জুই শাড়ির সাথে অর্নামেন্ট পরেও খুলে রাখলো। মায়ের মতো করে সেও সিম্পল সাজলো একইভাবে। মায়া নিজের বাসন্তী রঙের শাড়ির সাথে একই রকম দেখতে গাঁদা ফুলের মালা দুটো দু হাতে পরল। মুখে হালকা পাতলা মেকআপ করে ঠোঁটে টকটকে সিঁদুর লাল লিপস্টিক দিয়ে চোখে মোটা করে কাজল টানল। মায়া বরাবরই মাথায় হিজাব পরে বেড়ায়। স্কুল কলেজ এমনকি কোথাও গেলেও হিজাব পরে চলাচল করে। খানবাড়িতে যতবার গিয়েছে ঠিক ততবারই মায়ের ড্রেসের সাথে হিজাব পরে গিয়েছে। তবে আজ হাতে বাসন্তী রঙের হিজাব নিয়ে দাঁড়িয়ে রইল। পরবে কি পরবে না সেই নিয়ে দ্বিধা কাজ করলো। তারপর এই নিয়ে জুইকে জিজ্ঞাসা করতেই জুই নিষেধ করলো আজ হিজাব না পরতে। মায়া কেমন দিমনা করে হাতের হিজাবটা রেখে দিল, তবে চুলগুলো খোলা রাখলো না। সুন্দর খোপা করে তাতে গাঁদা ফুলের একটা মাথা পেঁচালো। কপাল থেকে গালের উপর 2 গাজি কাটা চুল ফেলে। কানে ছোট ঝুমকা পরে শ্বাসটা কমপ্লিট করে জুইয়ের দিকে তাকাতে জুই কানে ঝুমকা পড়তে পড়তে মায়াকে দেখে হাত থেমে গেল মুহূর্তে। মায়ার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থেকে আচানক হেসে বলে উঠল, বাপ রে, আগুন, মাশাল্লাহ। জুইয়ের কথায় মায়া ঠোঁট প্রসারিত করে হাসলো। জুই কানের দুল পড়তে পড়তে মায়ের শাড়ির কুচি ঠিক করে দিল। দু বোন একই রকম সেজে গুজে রুম থেকে বের হতেই সবাই মাশাল্লাহ বলে বলে মুখরিত করলো। মায়ের ছোট ফুপি 2 ভাতিজির নজর কাটলো থুপথুপিয়ে। মায়া জুইকে সাবধানে যেতে বলে আরিফকে ডেকে পাঠালো মেয়েদের নিয়ে যেতে। মায়ার সকল কাজিনরা ছেলে মেয়ে মিলিয়ে 15 জনের মতো হলো। এক গাড়িতে সকল মানুষ আটবে না বলে ঠিক করলো আরও একটি গাড়ি নিয়ে যাবে। নাদিম সবেমাত্র গাড়ি নিয়ে মায়াদের বাড়িতে ঢুকছিল। তাকে বিশেষভাবে দাওয়াত করা হয়েছে হলুদের অনুষ্ঠানে থাকতে। গাড়ি থেকে নেমেই নাদিম আরিফের সঙ্গে কুশলাদি বিনিময় করে জানতে পারল তাকে যেতে হবে ফাহাদদের বাড়িতে। নাদিম না করল না, বরং সম্মতি দিল। নাদিমের গাড়িতে ওঠার জন্য আরিফ, মায়া, জুই সঙ্গে মায়ার একজন বান্ধবী সুমিকেও ডাকলো। বড় ভাইয়ের ডাকে বাধ্য মেয়ের মতন 3 জনই নেমে আসলো প্রথম গাড়ির থেকে। মায়াকে নামতে দেখে বিষণ্ণয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল নাদিম। অদ্ভুত ঘোর লাগা দৃষ্টিতে শুধু তাকিয়ে রইল মায়ার দিকে। মায়া নত মস্তিষ্কে হেঁটে গিয়ে বসলো নাদিমের গাড়িতে। একটা বারের জন্য উপরের দিকে তাকালো না। কিন্তু জুই বেশ কয়েকবার কপাল কুঁচকে নাদিমের ঘোর লাগা দৃষ্টি পরখ করলো মায়ার প্রতি। জুই বিয়ের এত হইচয়ের মধ্যেও কিছু একটা আশ করেছে নাদিমের পরিবারকে নিয়ে, কিন্তু সে এখনও শিওর না বিষয়টা আদৌ সত্যি কিনা। জুই গাড়িতে বসতে বসতে আবারও তাকালো নাদিমের দিকে। সে এখনও থমকে গিয়ে তাকিয়ে মায়ার দিকে। আর মায়া নিজের কাজে ব্যস্ত। ওর প্রতি কার কি দৃষ্টি সেটাও দেখতে চাইল না। মায়া গাড়ির পিছনে চেপে বসলো জুইকে জায়গা দিয়ে। আর জুই মায়ের পাশে বসতে বসতে সুমিকে জায়গা দিল নিজের পাশে বসালো। নাদিম আরিফের ডাকে হুঁশে ফিরে ঘাড় চুলকে ঠোঁট কামড়িয়ে হাসলো। আরিফ পাশের সিটে বসতে নাদিম ঘুরে গিয়ে ড্রাইভিং সিটে বসলো। গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মিরর দিয়ে আরও একবার মায়াকে দেখে নিল। সন্ধ্যা 7টা। অবস্থানটা ফাহাদদের নিজস্ব বাড়িতে। এবার বিয়ের আয়োজন খান বাড়িতে নয়, বরং ফাহাদদের নিজস্ব বাড়িতে করা হচ্ছে। মুক্তা ফাহাদের বিয়ে যেহেতু আগে হয়েছিল, সেজন্য পুনরায় বিয়ে হবে না, শুধু নিয়ম মেনে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন হবে। আর এই বিয়ের অনুষ্ঠানটা খান বাড়িতে নয়, বরং ফাহাদের নিজস্ব বাড়িতে হচ্ছে। সময়টা সন্ধ্যা 6টা পার হয়ে 7টার ঘরে পৌঁছালো। ফাহাদের বাড়িতে মায়েরা পৌঁছেছে আরও ঘণ্টাখানিক আগে। এর মাঝে মায়াদের মেহমানদারি প্রায় শেষ। ফাহাদের বাড়িতে এসে মায়া সকলের দেখা পেল, এমনকি হৃদের কাজিন হিসেবে শ্রেয়াকেও ফাহাদের বিয়েতে উপস্থিত পেল। বিশাল আয়োজনে মুখরিত ফাহাদের শেখ বাড়ি। পুরো 3তলা ভবনটি ফেরি লাইট থেকে শুরু করে ভারী ডেকোরেশনে সাজানো হয়েছে সামনের গেট পর্যন্ত। 3তলা ভবনটি সম্পূর্ণ ফাহাদের বাবার। এ বাড়িতে মায়া আজ প্রথম আসলো। আগেরবার মুক্তা ফাহাদের আকদ খানবাড়িতে হয়েছিল, তাই মায়ার কখনো ফাহাদের নিজস্ব বাড়িতে আসা হয়নি। বিয়ে বাড়িতে মায়া অসংখ্য মেহমানদের আনাগোনা দেখতে পেল। শুধু বাদ রইল হৃদ খান আর আসিফ। হৃদ খান নেই, তার মানে আসিফও আসবে না। মায়া বুঝে না হৃদ খান এত সমাজ ছাড়া কেন।
নিজের ফুফাতো ভাইয়ের বিয়েতে অ্যাটেন্ড হবে, তাতে এত তালবাহানা করে কেন? এই লোককে কোথাও নিয়ে যেতে চাইলে যেতে চায় না কেন? যেতে চায় না কেন সে? পারিবারিক অনুষ্ঠানও কেউ মিস করে বুঝি? কি জানি। ফাহাদের হলুদের স্টেজ করা হয়েছে বাড়ির ছাদে। মায়া ছাদের এক কোণে স্টেজের পাশে দাঁড়িয়ে রইল হাতে হলুদের তত্ত্বের ডালা নিয়ে। ফাহাদকে সবাই নিচ থেকে নিয়ে আসবে ঢোল বাজিয়ে, তাই আপাতত ছাদে তেমন কেউ নেই। সবাই নিচে, হাতে কনে 10-12 জনের মতো হবে ছাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে। মায়া হাতের ডালাটা নিয়ে আশেপাশে তাকালো। সন্ধ্যার ফুরফুরে ঠান্ডা হাওয়া গায়ে অদ্ভুত ভালো লাগা সৃষ্টি করছে। আজ সারাদিন ঠান্ডা হাওয়া বইছে। মায়ার আবারও মনে হচ্ছে আজ ভালো কিছু হবে ওর সাথে। মায়া ভারী নিঃশ্বাস ফেলে অনুসন্ধান চোখে জুয়ের খোঁজ করল। ডালা হাতে আশেপাশে বেখেয়ালি চোখ বোলালো। তখন দেখা গেল ফর্মাল গেটআপে হৃদকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে। হয়তো এখনও মায়াকে লক্ষ্য করেনি, কিন্তু মায়ের চোখে ঠিকই পড়ল গুরুগম্ভীর আর মেজাজি হৃদকে। হৃদ ধূপধাপ পা ফেলে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে কানে ফোন চেপে কথা বলতে বলতে উপরে উঠছে। মায়া খুব আস্তে করে ওর বেখেয়ালি দৃষ্টি হৃদের থেকে সরিয়ে নিতে গিয়েও আবারও তাকালো কি মনে করি। পুরো কালো গেটাপে এসেছে হৃদ, দু হাতের শার্ট কোনোই পর্যন্ত টেনে গোটানো, গায়ে কোটটা হাতের মুঠোয় ঝুলিয়ে। মায়া ভাবল, এই লোক কি সোজা অফিস থেকে এসেছে এখানে? লোকটা কি ক্লান্ত? দেখি তো তাই মনে হচ্ছে মায়ার। মায়া কৌতূহল দমাতে ধীরে হৃদের থেকে নিজের দৃষ্টি ঘোরাতে মুহূর্তে কানে আসলো কিছু পড়ার শব্দ। মায়া চমকে উঠল। মুহূর্তে ঘাড় ঘুরিয়ে তাকাতে দেখতে পেল হৃদের ফোনটি ততক্ষণে মাটিতে পড়ে আছে, আর হৃদ থমকে যাওয়ার মতন স্তব্ধ হয়ে ওর দিকে চেয়ে আছে। মায়া থমৎ খেয়ে গেল হৃদের থমকে যাওয়া দৃষ্টিতে চোখ পড়ে। জড়তা আর অস্বস্তি বোধে হাঁসফাঁস করে দৃষ্টি ঘুরালো। মায়ের এত অস্বস্তি বোধেও হৃদ নিজের দৃষ্টি সরালো না। মূলত এই নিয়ে হৃদের মাঝে পরিবর্তন ঘটল না। সে একইভাবে মায়ের দিকে থমকে যাওয়া ভঙ্গিতে তাকিয়ে মায়া আর চোখে হৃদের দিকে তাকালো। সাথে সাথে চোখ মিলল হৃদের দৃষ্টিতে। মায়ের অস্বস্তি বাড়ল। হাঁসফাঁস করে ডালা হাতে হৃদের দিকে পিঠ বেঁকে দাঁড়ালো। মায়া বুঝতে পারছে হৃদ এখনো অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে ওর দিকে। মায়া হাতের ডালাটা স্টেজের সামনে আস্তে করে রেখে হৃদের চোখের সামনে থেকে পালাতে চাইল। মিনমিন করে আস্তে ধীরে ছাদের ওপর কোণায় যেতে চাইল, কারণ সিঁড়ি বেয়ে নামার কোনো উপায় নেই। হৃদ সিঁড়ি ঘরে দরজায় দাঁড়িয়ে। আসিফ হৃদের পেছন পেছন উঠে আসলো ছাদে। হৃদকে থমকে যাওয়া ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসলো সেদিকে। হৃদের ফোন নিচে পড়ে থাকতে দেখে দ্রুত পদে সেটা হাতে তুলে দেখলো ঠিক আছে কিনা। যখন ঠিকঠাক দেখতে পেল তখন সুস্থির হলো, তবে বেশ সন্দেহ হলো হৃদের থমকানো মনোভাব দেখে। হৃদের ফোনটা এগিয়ে দিতে দিতে আস্তে করে ডেকে বলল আসিফ, ভাই আপনার ফোন। আসিফের ডাক হৃদের কান অবধি পৌঁছালো কিনা সন্দেহ। আসিফ পুনরায় হৃদের মনোযোগ পেতে ডাকলো, ভাই। হুম। হৃদ বেখেয়ালি অমনোযোগী লালাপ দৃষ্টির ঘোরালো আসিফের দিকে। 1 সেকেন্ডের ভেতর পুনরায় সেই নেশাক্ত দৃষ্টি ঘোরালো মায়ের ওপর। আসিফ চট করে বুঝে গেল হৃদের থমকে যাওয়া মনোভাব। হৃদের দৃষ্টি অনুসরণ করে মায়ের দিকে এক পলক তাকিয়ে আস্তে করে পিছনে সরে গেল হৃদের ফোন নিয়ে। হৃদকে আর বিরক্ত করল না আসিফ। আসিফ চলে যেতে হৃদ মহাচ্ছন্ন ঘুরে মায়ের দিকে এগোতে চাইল। কয়েক কদম এগোতে হইচই করে ফাহাদকে নিয়ে সবাই উপস্থিত হলো ছাদে। দেখতে দেখতে কয়েক সেকেন্ডের ব্যবধানে পুরো ছাদে নাচ গানের ছেলে মেয়েদের হইচই পড়ে গেল। মায়া এগিয়ে গিয়ে সেই ভিড়ে দাঁড়ালো জুই, শ্রেয়া, সেজুতির পাশে। হৃদ তখনও সেই ভিড়ে মায়ের দিকে তাকিয়ে। তার আজ এত হইচয়ে রাগ লাগছে না, বরং বউয়ের নেশায় আসক্ত হয়ে এই মুহূর্তে সবকিছুতে মাতাল মনে হচ্ছে। মায়া ভিড়ের ভিতর থেকেও চুরি করে উকি মেরে তাকালো হৃদের দিকে। সাথে সাথে আবারও চোখাচোখি হয়ে গেল হৃদের সাথে। মায়া চমকে উঠে তক্ষুনি ঘাড় ঘোরালো, বিড়বিড় করে বলতে লাগলো, আর জীবনেও মায়া তাকাবে না সে হৃদ খানের দিকে। কেমন বেহায়ার মতো তাকিয়ে লোকটা। মায়ের অস্বস্তি লাগাটাও বুঝতে চাইছে না। আজব। ফাহাদকে স্টেজে বসিয়ে সেজুতি ওর কাজিনদের নিয়ে টেবিলে কাটা ফল গুছিয়ে রাখছে। মায়া স্টেজের এক কোণায় দাঁড়ালো জুয়ের পেছনে। মায়া তাকাবে না করেও জুয়ের পিছন থেকে হালকা উকি মেরে আবারও তাকালো ছাদের অপর পাশে দাঁড়িয়ে থাকা হৃদের দিকে। তখনই চোখে পড়ল অতি সুন্দরী শশীকে, যে কমলা রঙা ফিনফিনে পাতলা মসলিন জামদানি শাড়িটি পরে হৃদের পাশাপাশি দাঁড়িয়ে। শশীর সোনালি চুলগুলো ছেড়ে পিঠে ছড়িয়েছে, তবে গায়ের ব্লাউজটা মার্জিত আর শালীনভাবেই পরেছে। কোনোই পর্যন্ত ব্লাউজের হাতা দুটো। পাতলা শাড়িতে ফর্সা পেট দেখা গেল পিঠ ঢাকা চুলে। একটা আধুনিক স্মার্ট মেয়েরা যেমনভাবে শাড়ি পরে ঠিক তেমনভাবেই পরেছে শশী। দেখতে শশীকে শালীন আর মার্জিতই লাগছে, তবে এই মুহূর্তে মায়ের দৃষ্টি শশীর সৌন্দর্যতা থেকে হাতের ওপর বেশি।
হৃদকে একটা গ্লাসে লেবুর শরবতের পানি তুলে দিচ্ছে সে। হৃদ ক্লান্তিটা দূর করতে শশীর হাতে সেই গ্লাস তুলে নিয়ে চট করে পানিটুকু পান করে পুনরায় শশীর হাতে খালি গ্লাসটা তুলে দিল। শশী খালি গ্লাসটা হাতে নিল ঠিক, কিন্তু সেই সাথে হৃদের হাত থেকে ওর কোটটাও নিজের কাছে টেনে নিল। মায়া উদাস চোখে সেই সব দেখল। বিগত 2 দিনে মায়া শশীকে দেখে যতটুকু বুঝলো, মেয়েটি বেশ যত্নশীল হৃদের প্রতি। হবেই না কেন? ভালোবাসার মানুষের যত্ন সবাই করতে চায়। মায়ার স্বামীকে খুঁজে পেলে মায়াও এমনভাবে বেশ যত্ন করবে। যত্ন করতে করতে দরকার পড়লে স্বামীর চোখে মুখে ঢুকে পড়বে, তারপরও লোকটার অযত্ন করবে না কখনো। মায়ের কত সাধনার স্বামী হবে লোকটা, অযত্ন করার প্রশ্ন ওঠে না। কিন্তু কথা হলো, লোকটাকে মায়া কখন খুঁজে পাবে আল্লাহ জানে। মায়ের হাতে থাকা ফোনটার দিকে এক পলক তাকিয়ে আশেপাশে নজর ঘুরালো। উচ্চস্বরে গান বাজনার সাথে সাথে মানুষজনের ভিড় বেশি, তাই এই মুহূর্তে মায়া ওই লোকটাকে কল করবে না, বরং একটু পর কল দিবে ভিড় কমে আসলে। আসিফ তাড়াহুড়োর ন্যায় হৃদের দিকে এগিয়ে আসলো। আস্তে করে হৃদকে কিছু একটা বলতে হৃদের গম্ভীর মুখটা চট করে রাগের আভাস পেল মায়া। এক মুহূর্তে দেরি না করে হৃদ তৎক্ষণাৎ হাঁটল সিঁড়ির দিকে। আসিফ খানিকটা দ্রুত পদ মিলালো হৃদের পিছন পিছন ছুটতে ছুটতে। মায়া হৃদের চলে যাওয়ার দিকে এক পলক তাকিয়ে দেখল, তারপর খুব স্বাভাবিক ন্যায় স্টেজে বসা ফাহাদের দিকে তাকালো। আয়ন ফাহাদের গেটের সামনে দাঁড়িয়েছিল। হৃদের পিছু পিছু আসিফকে ছুটতে দেখে আয়ন সেদিকে এগিয়ে এসে আসিফকে খ্যাক ছেড়ে ডেকে থামিয়ে দিয়ে প্রশ্ন করল, আসিফ, এই অসময়ে আবার কোথায় যাচ্ছ তোমরা? আয়নকে দেখে আসিফ তাড়াহুড়োয় এদিকে এগিয়ে আসলো। আসিফের হাতে থাকা হৃদের ফোনটা আয়নের হাতে তুলে দিতে দিতে ব্যস্ত গলায় বলল, ভাই নিন, একটু হৃদ ভাইয়ের ফোনটা রাখেন আপনার কাছে। আমরা এখন একটা জায়গায় যাচ্ছি জরুরিভাবে। রাদীপ ভাই নাকি কার সাথে ঝামেলায় জড়িয়েছে, আমরা সেদিকেই যাচ্ছি। আসিফের কথায় আয়ন অস্থির চিত্তে বলল, সে কি? রাদীপ দেশে আসতে না আসতেই ঝামেলায় জড়িয়ে পড়লো কার সাথে? ও তো ভালো ছেলে, ও আবার কার সাথে ঝামেলায় জড়ালো? কি হয়েছে? চলো, আমি যাব তোমাদের সাথে। আসিফ বাধা দিয়ে বলল, না ভাই, আপনি এখানেই থাকেন। যদি এদিকে কোনো ঝামেলা হয় তাহলে সামলে নিন। তাছাড়া হৃদ ভাই যাচ্ছেন, সবটা এখন এমনি ঠিক হয়ে যাবে, ভয় পেন না। ভয় তো রাদীপকে নিয়ে নয়, হৃদকে নিয়ে পাচ্ছি আসিফ। ও যা মাথা গরম মানুষ, ঝামেলা কমবে না, আরও বাড়বি। ভয় পেন না ভাই, হৃদ ভাই ঠিক সামলে নিবে। আচ্ছা, বেশি সমস্যা হলে আমাকে ফোন করে জানিও। আচ্ছা ভাই। আসিফ তাড়াহুড়োয় চলে যেতে চাইলো, আবারও পিছু ডাকলো আয়ন। বলল, আরে ফোন তো আমাকে দিয়ে যাচ্ছ আসিফ, কল দিবে কিভাবে? আসিফ হৃদের পেছন দৌড়াতে দৌড়াতে খাক ছেড়ে বলল, ওইটা হৃদ ভাইয়ের ফোন, এখন আপনার কাছে রাখেন ভাই। কোনো সমস্যা হলে আমি আমার ফোন থেকে আপনাকে কল দিব। আয়ন নিজের সাথে হৃদের ফোন নিয়ে চলল ছাদের উদ্দেশ্যে। অনেক সময় ধরে সে বাহিরে। জুই বারবার মেসেজ করছে তাকে দেখা করার জন্য। আয়ন ছাদে চলল জুইয়ের উদ্দেশ্যে, কিন্তু হলরুমের দিকে এগোতে দেখা হলো ভয়ার্থ হেনা খানের সঙ্গে। তিনি মূলত আয়নের খোঁজে ছিল এতক্ষণ যাবৎ। আরাফ খানের হঠাৎ বুকে ব্যথা শুরু হলো। কী সব হাবিজাবি খেয়েছে নাকি ওষুধ অনিয়মে এমন হয়েছে, সঠিক জানা নেই হেনা খানের। আরাফ খান যখন হুট করে বুকের ব্যথায় বসার ঘরের সোফায় বসে বুক চেপে কাতরাচ্ছিল, তখন সবাই ধরাধরি করে ওনাকে নিয়ে শোয়ালো রুমে। হেনা খান এতক্ষণ পর আয়নকে বসার ঘরে ঢুকতে দেখে তিনি দ্রুত এগিয়ে আসলো। আয়নকে আরাফ খানের কথা জানাতে সেও তৎক্ষণাৎ ছুটল সেদিকে। উত্তেজিত আয়ন সেদিকে দ্রুত দৌড়াতে গিয়ে পাশে থাকা সেজুতির কাছে বেখেয়ালিভাবে নিজের আর হৃদের ফোনটা দিয়ে গেল। যেহেতু আয়ন একজন পেশায় হার্ট সার্জন, তাই আরাফ খান আয়নেরই একজন রুগী। সেজন্য ডাক্তার হিসেবে আয়নের জানা আরাফ খানের বর্তমান অবস্থা সম্পর্কে। স্টেজে সাজানোর জন্য মিষ্টি আর সন্দেশের ডালা হাতে নিয়ে কোনো রকমে ছাদে উঠল সেজুতি। এক হাতে মিষ্টির বড় ডালা, তো অপর হাতে আয়ন, হৃদ আর নিজের ফোন তিনটি চেপে ধরা। শাড়ি পরে এক হাতে এত বড় মিষ্টির ডালা সামলাতে হিমশিম খাচ্ছিল সেজুতি। এক হাতে 3টা ফোন থাকায় 2 হাতে মিষ্টির ডালাটাও সামলে ধরতে পারছিল না সে। মায়া স্টেজের সামনে থেকে সেজুতির অবস্থা পরখ করে দ্রুত এগিয়ে আসলো সেজুতিকে সাহায্য করতে। দেখাই যাচ্ছিল সেজুতি অতগুলো জিনিস একত্রে সামলাতে পারছে না। মায়া এগিয়ে আসতে আসতে সেজুতিকে বিনয়ে বলল, আপু, হেল্প করবো তোমার? সেজুতি মায়াকে দেখে আশ্বস্ত হলো। নিজের ফোনটা রেখে হৃদ আর আয়নের ফোন দুটো মায়ের দিকে এগিয়ে দিতে দিতে বলল, তুমি এসেছো ভালো হয়েছে। এই দুটো ফোন তোমার কাছে রাখো, আমি যখন চাইবো তখন দিও, কেমন? আচ্ছা আপু। মায়া ঘাড় কাত করে সম্মতি জানিয়ে ফোন দুটো হাতে নিল। দুটো ফোন দেখতে একই রকম, আইফোন 15 প্রো ম্যাক্স। সাদা রঙা ফোন দুটো দেখতে একদম নতুন। দেখে বোঝার উপায় নেই কার ফোন কোনটা। মায়া জানতেও চাইল না ফোনগুলো কার কার।
বরং নিজের কম দামি ফোনটার সাথে দামি দুটো ফোন নিয়ে ঘুরলো 1 ঘন্টার মতন। সময় তখন 7টা থেকে 8টার ঘরে। মায়া স্টেজের সামনে পাতা চেয়ারগুলোতে অলস ভঙ্গিতে বসে। এতক্ষণ মায়ের সাথে নাদিমও বসেছিল, তবে দুজনের মধ্যে কারো কথা হয়নি। নাদিম এমনি মায়ের পাশে বসেছিল বলে মায়া অস্বস্তি বোধ করেনি, কিন্তু একটু আগে আরিফের ডাকে চেয়ার ছেড়ে উঠে যায় নাদিম। চারপাশে হালকা মিউজিকে গান ছাড়া। ফাহাদকে মায়াদের কাজিনগুলো একে একে হলুদ লাগাচ্ছে। শালি হিসেবে মায়া আর জুই সবার প্রথমে হলুদ লাগিয়েছিল বলে এখন মায়া অলস ভঙ্গিতে এখানে বসে। কোলের ওপর সেজুতির দেওয়া দুটো ফোন অবহেলায় পড়ে আছে। মায়া কি মনে করে নিজের স্বামীকে কল দিতে মন চাইল। ব্যস্ততার জন্য মায়া আজ সারাদিন নিজের স্বামীর খোঁজ দিতে পারেনি, এমনকি একটা মেসেজ পর্যন্ত করেনি। মায়া জুইকে ডেকে ওদের দুজনের ব্যতীত ফোনটা চেয়ে নিল। মেসেজ অপশনে গিয়ে রীতের মুখস্থ করা নাম্বারটা তুলে ফটাফট মেসেজ লিখল। 1 2 3 আজ ভালোবাসার দিন। 4 5 6 আজ যদি বাসর হয়। 7 8 9 আমি হব জয়, তুমি হবে পরাজয়। স্বামীকে ডিস্টার্ব করতে মায়া মন গড়া ছন্দ লিখে পাঠাতেই টুং করে মায়ার কোলের ওপর হৃদের ফোনটা বেজে উঠল। মায়া নিজের ফোন থেকে চোখ উঠিয়ে বেখেয়ালিভাবে তাকালো কোলের ওপর পড়ে থাকা দুটো ফোনের দিকে। ফোন দুটোর স্ক্রিন একত্রে থাকায় মায়া দেখতে পেল না ফোনের মেসেজটি কিসের। মায়া ভাবলো হয়তো ফোনের মালিকের কোনো মেসেজ টেসেজ হবে। মায়া গুরুত্ব না দিয়ে পুনরায় একইভাবে স্বামীকে মানে হৃদকে মেসেজ করে লিখল, শুনুন স্বামী সাহেব, আজকে আপনি আমার ফোন রিসিভ না করলে আমি কিন্তু একটা প্রেম করব। ছেলেও কিন্তু আমি ঠিক করে রেখেছি, অনেক হ্যান্ডসাম আর অনেক সুন্দর সে। মায়া মেসেজ সেন্ড করতে করতে আবারও সেই একইভাবে কোলের ওপর ফোনটি টুং করে মেসেজের শব্দ করে উঠল। এবারও মায়া শুনল, কিন্তু তেমন গায়ে মাখল না, বরং আবারও স্বামীকে হুমকি দিতে দিতে মেসেজ লিখল, সত্যি বলছি ছেলে কিন্তু অনেক সুন্দর, আমি কিন্তু প্রেমে পড়ে যাব আপনি কল রিসিভ না করলে। আপনি আমার কলটা রিসিভ করলে প্রেমটা বাতিলও হতে পারে। মায়া আবারও মেসেজ পাঠালো। আবারও সেই একইভাবে কোলের ওপরে হৃদের ফোনটা টুং করে মেসেজের শব্দ করে উঠল। প্রতিবারে মায়ের মেসেজের সাথে সাথে ওর কোলের ওপর ফোনটা শব্দ করে উঠছে, সেটা মায়া খেয়াল করেনি তেমন। মূলত মায়ের ধারণাতে নেই যে মায়ের স্বামীর ফোন ওর কোলে থাকতে পারে সেটা নিয়ে। তবে আজ বোধহয় ভাগ্য মায়ার সাথে ছিল। অদেখা অদৃশ্য সকল সুতো ছিঁড়ে আজ ভাগ্য মায়ার হতে চলল। নয়তো হৃদের ফোন, প্রথমে আসিফ, তারপর আয়ন, এরপর আয়ন থেকে সেজুতি, আর এখন সেজুতি থেকে সোজা মায়ের হাতে চলে আসলো। এই সবটাই হলো মায়ের ভাগ্যের জোর। আজ প্রকৃতিও চাইছে মায়া ওর স্বামীর বিরহ থেকে নিস্তার পাক। অনেক তো হলো লুকোচুরি, এবার না হয় মুখোমুখি হোক মায়া নিজের স্বামীর। মায়া যখন নিজের স্বামীকে হুমকি ধামকি দিয়ে মেসেজ পাঠালো, কিন্তু ওপাশ থেকে কোনো রিপ্লাই আসলো না, তখনই মায়া উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁটটা চেপে ধরে কিছু একটা ভাবলো। তারপর চট করে নিখোঁজ স্বামীকে কল মেলাতে মায়ের কোলের ওপর হৃদের ফোনটা অবহেলায় বেজে উঠল। তক্ষুনি মায়া নিজের কানে ফোন চেপে ধরা অবস্থায় বেখেয়ালিভাবে কোলের ওপর বাজতে থাকা ফোনটার দিকে এক পলক তাকিয়ে আশেপাশে অনুসন্ধান চোখে সেজুতিকে খুঁজলো ফোনগুলো দিয়ে দিতে। কিন্তু ছাদের আশেপাশে কোথাও সেজুতিকে দেখতে না পেয়ে মায়া আর ঘাটালো না কোলের ওপর বাজতে থাকা ফোনটাকে নিয়ে। ভাবলো হয়তো কল বাজতে বাজতে একটা সময় এমনি থেমে যাবে। হলো তাই। কোলের ফোনটা রিং হতে হতে একটা সময় বন্ধ হয়ে গেল। সেই সাথে সাথে মায়াও নিজের কান থেকে ফোনটা নামিয়ে হাতে নিল। মনে মনে ভাবলো, মায়ার স্বামী হয়তো মায়ার হুমকিগুলোকে সিরিয়াস নেয়নি, তাই মায়াও আজ সর্বোচ্চ বিরক্ত করবে এই লোককে। কিভাবে মায়ের কল আজ রিসিভ না করে থাকে সেটাও আজ দেখবে মায়া। মায়া অনেকটা রাগ নিয়ে দ্বিতীয়বারের মতন কল করতেই সেই একইভাবে কোলের ওপর থাকা দুটো ফোনের একটি ফোন আবারও বেজে উঠল। মায়া এবার বেশ বিরক্ত হলো। তবে মায়া কোলের ফোনটা হাতে নিয়ে দেখলো না কে কল দিয়েছে। পারমিশন ছাড়া অন্যের ফোন ধরা খারাপ বলে মায়া বিষয়টা এড়িয়ে গেল। আবারও সেই একই কাজ হলো। কোলের ফোনটা রিং বাজতে বাজতে বন্ধ হতেই মায়াও কান থেকে নিজের ফোনটা নামালো। মায়া এবার আরও বিরক্ত হলো। আশ্চর্য, মায়া যখন ফোন দেয় তখনই কেন এই বজ্জাত ফোনটাকে বাজতে হবে? মায়ের কল করার আগে বা পরে যে কোনো সময় বজ্জাত ফোনটা বাজলেও পারে। আজব। মায়া বিরক্তি আর রাগ নিয়ে তৃতীয়বারের মতন স্বামীর উদ্দেশ্যে কল লাগাতে আবারও সে একইভাবে মায়ের কোলের ওপর হৃদের ফোনটা বেজে উঠতে মায়া এবার বেশ বিরক্তি নিয়ে হৃদের ফোনটা হাতে নিল। ভাবলো কলটা কেটে দিবে। বারবার কানের কাছে অযথা ফোনের রিংটোনের শব্দটা ভালো লাগছে না মায়ার। যেহেতু আশেপাশে ফোনের মালিক নেই, তাই কলটা রিসিভ করার মতন মানুষও নেই। অনবরত রিং বাজতে থাকা ফোনটা মায়া হাতে নিল কলটা কেটে দিবে বলে, কিন্তু কাটতে গিয়ে বেখেয়ালি চোখ পড়ল ফোনের স্ক্রিনের ওপর নামটার দিকে।
বেয়াদব বউ নামে নাম্বারটা সেভ দেখে মায়া বুঝলো ফোনের মালিকের বউ হয়তো তার খোঁজে কল করেছে। কিন্তু ফোনের মালিক তো এই মুহূর্তে আশেপাশে নেই। তাই মায়া কলটা কাটার আগে আবারও অনুসন্ধানের চোখ ঘুরিয়ে সে যদিকে আশেপাশে খুঁজতে গিয়ে হঠাৎ মায়ের কপাল কুঁচকে এলো কিছু একটা মনে হতেই। 1 মিনিট। ফোনের স্ক্রিনে বেয়াদব বউ নামের নিচে মায়া নাম্বারটা কার দেখলো? ওটা মায়ের ফোন নাম্বার ছিল না? মায়া চমকে উঠে তৎক্ষণাৎ ফোনের স্ক্রিনের দিকে তাকালো। গুটি গুটি সংখ্যা নিজের নাম্বারটা মেলাতে পেরে হাত কেঁপে ওঠে মুহূর্তে ফোনটা পড়ে গেল কোলে। আর মায়ের ফোনটাও ততক্ষণে কান থেকে নিচে পড়ে আছে। মায়া অতি উত্তেজনায় অস্থির হয়ে থরথর করে কাঁপতে লাগলো। বহু প্রত্যাশিতর পর আজ মায়া নিজের স্বামীকে এভাবে হুট করে পেয়ে যাবে সেটা স্বপ্নেও ভাবেনিও। মায়ের ফোনটা ফ্লোরে পড়ে থাকা অবস্থায় বাজতে বাজতে একটা সময় বন্ধ হয়ে যেতেই কোলের ওপর হৃদের ফোনটাও রিং অফ হয়ে স্ক্রিনে লাইট জ্বলে উঠল। মায়া কম্পিত হাতে ছলছল চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল এতক্ষণ ধরে মায়ের সবগুলো মেসেজ ফোনের উপর ভাসছে বেয়াদব বউ নামে। মায়া কাঁপা কাঁপা হাতে ফোনের স্ক্রিনের লক খুলতে চাইল ফোনটি কার সেটা দেখার জন্য, কিন্তু ফোনে পাসওয়ার্ড দেওয়াই খুলতে পারল না। শুধু নিজের মেসেজগুলো উপর দিয়ে দেখতে পেল মায়া। এতক্ষণ মায়া যা উল্টোপাল্টা মেসেজ করেছিল সবগুলো এখানে দৃশ্যমান। হুট করে অনাকাঙ্ক্ষিত কিছু পেয়ে যাওয়ায় মায়া মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠল। আজ এই কান্না মায়ের কষ্টের নয়, বরং অতি আনন্দের। 2 বছর, অনেকটা দিন পর মায়া আজ নিজের স্বামীর মুখোমুখি হতে চলেছে। এই খুশি, এই অস্থিরতা মায়া কোথায় রাখবে? মায়া নিজের কান্না আটকে স্বামীর ফোনটা বুকে আঁকড়ে মাথা ঝুঁকে বসলো। এই সময় কান্নাকাটি করে মায়া সময় নষ্ট করবে না। আর এখন কিছুর বিনিময়ে মায়া নিজের স্বামীকে হারাতে দিবে না। ফোনটা যখন মায়ের কোলে এসেছে তার মানে মায়ের স্বামী খানবাড়ির ছেলেদের মধ্যে কেউ হবে। কিন্তু কে? আচ্ছা, এমনটা নয় তো যে লোকটা মায়াকে পূর্ব থেকে চিনে, ইচ্ছাকৃতভাবে মায়ের কাছে নিজেকে লুকিয়ে রেখেছে? মায়ের সামনে আসতে চাইছে না, কিন্তু কেন? কেন এত লুকোচুরি? মায়া এই লোকটাকে এবার এত সহজে যেতে দিবে না। এই লুকোচুরি খেলাটায় আজ মায়া যে কোনোভাবেই হোক শেষ করবে। লোকটার মুখোমুখি হয়ে মায়া দাঁড়াবেই। চোখের পানি মুছে মায়া দ্রুত নিচ থেকে ওর ফোনটা তুলে উঠে দাঁড়ালো। হৃদের ফোনটার পাশাপাশি কোল থেকে আয়নের ফোনটা হাতে নিয়ে দেখলো দুটো একই রকম দেখতে, একই মডেলের ফোন। মায়া পার্থক্য করতে পারছে না কোনটা কার ফোন হতে পারে। মায়া নিজের স্বামীর ফোনটা বুকে চেপে অপর হাতে দ্বিতীয় ফোনটা আনলক করতে চাইল, দেখতে চাইল ফোনটা আসলে কার। কিন্তু মায়াকে নিরাশ করে দ্বিতীয় ফোনটাও একইভাবে পাসওয়ার্ড দেওয়া। মায়া দ্রুত মোবাইল দুটোর ওয়ালপেপার চেক করলো কারো ছবি দেওয়া আছে কিনা, যেটা দেখে মায়া মানুষ চিহ্নিত করতে পারবে। কিন্তু মায়াকে আবারও নিরাশ করে দুটো ফোনের একটাতেও ওয়ালপেপারের কোনো ব্যক্তির ছবি দেওয়া নেই। মায়া অতি উত্তেজনায় ছটফটিয়ে উঠল। কিভাবে লোকটাকে চিহ্নিত করবে সেই চিন্তায় একই জায়গায় বারবার অস্থির ন্যায় পায়চারি করলো। চট করে মায়ার মাথায় আসলো ফোন দুটো সেজুতি দিয়েছে মায়াকে। তার মানে সেজুতি বলতে পারবে এই ফোনগুলোর মালিক কারা। মায়া তড়াক করে অস্থির ন্যায় আশেপাশে চোখ ঘুরিয়ে সেজুতিকে খুঁজলো। দেখতে পেল মায়ের ঠিক পেছনে ছাদের এক পাশে দাঁড়িয়ে সেজুতি স্টেজে বসা ফাহাদের ছবি তুলছে। মায়া ছটফটিয়ে দ্রুত হাঁটলো সেদিকে। সেজুতির পাশাপাশি দাঁড়াতে দাঁড়াতে অস্থির ন্যায় হাতের ফোনগুলো সেজুতিকে দেখাতে দেখাতে উত্তেজনায় প্রশ্ন করে বলল, আপু, এই ফোনগুলো কার? সেজুতি ফাহাদের ছবি তোলা এতটাই মনোযোগী যে মায়ের অস্থির মুখটা চোখ আউড়িয়ে দেখল না ও, বরং সামনে তাকিয়ে মায়াকে উত্তর দিয়ে বলল, আয়ন ভাইয়ার হবে। আয়ন, আয়ন। মায়া বেশ কয়েকবার নিজের মনে মনে আয়নের নামটা আওড়ালো। মায়ার আগে সন্দেহ হয়েছিল আয়নকে। এখন সেজুতির মুখে আয়নের নামটা শুনতে আরও দৃঢ় বিশ্বাস হলো যে আয়নের সাথে মায়ের স্বামীর কোনো সম্পর্ক থাকতে পারে। তবে মায়ের মনে একটা খসখস সৃষ্টি হলো। সেই প্রথম দিন যখন মায়া নিজের স্বামীর সাথে ফোনে কথা বলেছিল তখন লোকটা নিজের নাম আব্রাহাম কেন বলেছিল? তাহলে আব্রাহাম কি? নাকি আয়নের অপর নাম আব্রাহাম? সেজুতি নিশ্চয়ই বলতে পারবে আব্রাহাম লোকটা আয়ন কিনা। মায়া দু হাতে দুটো ফোন আঁকড়ে ডান হাতে থাকা হৃদের ফোনটা সেজুতির দিকে এগিয়ে দিতে দিতে কৌশলে জানতে চেয়ে বলল মায়া, আপু, এটা মনে হয় আব্রাহাম ভাইয়ার ফোন হবে, তুমি দেখো তো। সেজুতি দু হাতে নিজের ফোনটা উঁচু করে ধরে স্টেজে বসা ফাহাদের ছবি তুলতে তুলতে বলল, ও হবে হয়তো, আমি জানি না, মনে হয় আয়ন ভাইয়ার সাথে আব্রাহাম ভাইয়ার ফোনটা রেখে গেছে। তুমি ফোন দুটো রাখো মায়া, ভাইয়ারা আসলে নিয়ে যাবে। তবে তুমি ভুলেও আব্রাহাম ভাইয়ার কোনো কল আসলে রিসিভ করো না। ভাইয়া যে রাগী মানুষ, তুমি ওনার কল রিসিভ করেছো শুনলে রেগে যাবে। মায়া থমকে দাঁড়ালো। সর্বাঙ্গে জুড়ে কম্পন সৃষ্টি হলো মুহূর্তে। হাত পা দুর্বলতায় ভেঙে আসার জোগাড় হলো।
মায়া মনে মনে আব্রাহাম আব্রাহাম নামটা বেশ কয়েকবার আওড়ালো। সাথে এও ভাবলো আব্রাহাম আর আয়ন দুটো আলাদা মানুষ। আয়ন ভাইয়া আব্রাহাম নামের লোকটা নয়, সে ভিন্ন কেউ। উত্তেজিত মায়া আরও উত্তেজিত হলো। সেজুতির মুখে স্বাভাবিকের ন্যায় আব্রাহাম ভাইয়া নামটা সম্বোধন করার ধরনে বুঝলো সেজুতির আপনজনদের মধ্যে কেউ মায়ার স্বামী। সেজুতি চিনে আব্রাহাম নামের মানুষটাকে, সেজুতির ভাই হয়। তাহলে সেদিন লোকটা মায়াকে নিজের নাম মিথ্যে বলেনি, সত্যিই বলেছিল। কিন্তু কে এই আব্রাহাম নামের লোকটা? মায়ের জানতে হবে। মায়ের কলিজা কাঁপছে, ভিতরকার অস্থিরতা ছটফটে, গলা শুকিয়ে কাটকাট। ভয়ানক পানির তৃষ্ণা পেল মায়ার। মায়ের মনে হচ্ছে নিঃশক্তিতে তরতর করে কেঁপে যে কোনো সময় জ্ঞান হারিয়ে পড়বে। দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে উঠেছে। মায়ের কাঁপা কাঁপা হাতটা গুটিয়ে নিল, হৃদের ফোনটা আবারও মুঠোয় চাপল। এই ফোন মায়া ততক্ষণ ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত মায়া আব্রাহাম মানুষটাকে চিহ্নিত করতে পারছে। আর যে কোনো মূল্যে হোক মায়া লোকটাকে খুঁজে বের করবেই। মায়া হা করে বড় একটা নিঃশ্বাস ফেলে সেজুতির দিকে তাকালো। ওর গলা কাঁপছে সেজুতিকে আব্রাহাম নামের মানুষটাকে নিয়ে প্রশ্ন করতে। তারপরও মায়া মনে সাহস জুগিয়ে ভাঙা ভাঙা স্বরে প্রশ্ন করল, আব্রাহাম তোমার কোন ভাইয়া আপু? সেজুতি একইভাবে সামনে ছবি তুলতে তুলতে খানিকটা হতভাগ গলায় শুধালো, তুমি এতদিনে আব্রাহাম ভাইয়াকে চিনো না? কি বলো এসব? ভাইয়া এত পপুলার একজন মানুষ, আর তাকে চিনে না তারই সুন্দরী বেআইন? ভেরি ব্যাড। অধৈর্য গলায় মায়া আওড়ালো, আপু বলো না প্লিজ, আব্রাহাম তোমার কোন ভাইয়ার নাম? সে যদি একইভাবে বলল, তুমি রিদ খানকে চিনো না? রিদ ভাইয়ের পুরো নামই হলো আব্রাহাম রিদ খান। কি? মায়ের হঠাৎ চেঁচানোতে চমকানো ভঙ্গিতে লাফিয়ে উঠে পেছন ঘুরল সেজুতি। মায়ের হঠাৎ চিৎকারে একটুর জন্য হাত থেকে ফোনটা পড়েনি ওর। রিদের সামান্য নামটা শুনে মায়া এইভাবে কেন রিয়াক্ট করলো সেটা বুঝলো না সেজুতি। এই নিয়ে মায়াকে সেজুতির প্রশ্ন করার আগে স্টেজ থেকে ফাহাদ ডাকলো ওকে সেদিকে যেতে। সেজুতি মায়াকে এক পলক দেখে সেদিকে হাঁটলো, আর মায়া ঠাস করে চেয়ারের উপর বসে পড়ে, মুখ ঢেকে আবারও ফুপিয়ে কেঁদে উঠল দুঃখে কষ্টে। একদিকে স্বামীকে খুঁজে পাওয়ার খুশি হবে, নাকি রিদ খান মায়ের স্বামী হয় সেটা নিয়ে দুঃখ পাবে। কান্না করতে করতে মায়ের মস্তিষ্ক গেঁথে গেল একে একে হৃদের সঙ্গে ঘটে যাওয়া সকল ঘটনাগুলো। মূলত মায়া এখন বুঝতে পারছে হৃদ কেন এতদিন মায়ের সাথে ঘেঁষাঘেঁষি করতে চাইতো, কেন মায়াকে অকারণে ছুঁয়ে দিত, কেন মায়াকে পরকীয়ার মতো বাজে প্রস্তাব দিত। নিজের বউ বলেই হয়তো মায়াকে নির্দ্বিধায় পরকীয়ার প্রস্তাব করত, আর মায়া না বুঝেই রিয়াক্ট করত। লোকটা শুরু থেকে জানতো মায়া হৃদের বউ, আর এজন্য বউ ভেবেই মায়ের সাথে অমন ব্যবহার করত। আর মায়া না বুঝেই কত খারাপ ব্যবহার করে ফেলেছে। মুখে মুখে কত তর্ক করে মায়া, কত বেয়াদবি করেছে হৃদের সাথে। এজন্য হৃদ মায়ের নাম্বারটাও বেয়াদব বউ দিয়ে সেভ করে রেখেছে। মায়া আসলেই একটা বেয়াদব বউ, নয়তো কেউ স্বামীর সাথে অমন ব্যবহার করে? হৃদ নিশ্চয়ই মায়াকে এখন অভদ্র বেয়াদব মেয়ে বলেই জানে, আর এজন্য হয়তো মায়ের কলগুলোও রিসিভ করে না। হৃদ খানকে সবাই কত সম্মান দেয়, অথচ মায়া হৃদের মুখে মুখে তর্ক করতে মুখিয়ে থাকে সবসময়। মায়া কতটা বেয়াদবি করলে অমন বেয়াদব বউ নাম দিয়ে ওর নাম্বারটা সেভ করে রাখে, মায়ের জানা নেই সেটা। মায়া দীর্ঘ সময়ের ঘটে যাওয়া হৃদের সঙ্গে এক একটা ঘটনার হিসাব মেলাতে ব্যস্ত। সবশেষে যা বুঝলো, হৃদ মায়ের টানে মায়ের কাছে যেত এতদিন, মায়াকে সময় দিতে চাইতো, কিন্তু মায়া কখনো হৃদকে চিনতে পারতো না। চোখের সামনে স্বামীকে রেখে অন্যথায় খুঁজে বেড়াতো, অকারণে হৃদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখত। এখন মায়া কি করবে? কিভাবে হবে হৃদের মুখোমুখি? মায়ার তো এখন মরে যেতে ইচ্ছে করছে। সত্যিটা জানার পর মায়া হৃদের মুখোমুখি হওয়াটা অসম্ভব হয়ে পড়ল। মায়াকে এখন হৃদকে ছেড়ে দিবে? মায়ের এখন কি করা উচিত সেটা বুঝলো না। শুধু মুখ ঢেকে ফুপিয়ে কাঁদতে লাগলো সে।